নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজের 1 ঘন্টা হইচই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকের যে মূল বিষয় নিয়ে আমরা আলোচনায় আসব সেটা হচ্ছে মমতা ব্যানার্জি কান্নাকাটি শুরু করে দিয়েছে। আজকে তাকে পথে বসিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে আজকে যে রায়, গত সোমবার যে রায় দিয়েছে, সেই রায়ের পর মমতা ব্যানার্জি আজকে যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা মমতা ব্যানার্জিকে চিন্তায় ফেলে দিয়েছে। কি রায় দিয়েছে না, এই শেখ শাহজাহান তাকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে, ভাই তুমি তোমার পোটলা পুটলি গুটি এখান থেকে পালাও, তোমার কথা শোনা হবে না। বাংলা পাতি বাংলায় বললে যা বোঝায় আমি সেটাই বললাম, এরপরে আমি বিস্তারিত আলোচনা করব। শাহজাহানকে বলেছে এখান থেকে ভাই পালা, তুই, তোকে তোর কথা এখানে শোনা হবে না। কারণ কি, গোটা রাজ্যের মানুষ জানে শেখ শাহজাহান, যার পর্দা ফাঁস করেছিলাম আমি প্রথম, তারপরে অনেক খুনের হুমকি, তারপরে এই শেখ শাহজাহান আমার নামে 3 কোটি টাকার মানহানির মামলা। ও একটা পদার্থ, ও একটা ক্রিমিনাল, একটা 8 পাস করা একটা ক্রিমিনাল, একটা বাংলাদেশি দেহাতি একটা মুসলমান, বাংলাদেশি ওর নাকি ভ্যালু 3 কোটি টাকা। একটা ক্রিমিনাল, ড্রাগ পাচার করে, মেয়ে পাচার করে, ওর বহু কীর্তি আছে। ও ড্রাগ এখানে ধরা পড়েছিল খিদিরপুরে, ড্রাগ পাচারকারী একটা ক্রিমিনাল। ওর ভ্যালু নাকি 3 কোটি। ও আমার বিরুদ্ধে একটা 3 কোটির মামলা নোটিশ পাঠিয়েছিল। তারপরে তো ওর যা হাল হয়েছে, এখন তো পচে টচে রয়েছে, ওখানে আছে মমতা ব্যানার্জির দয়া দাক্ষিণ্যে আছে। যেদিন টেনে নিয়ে তিহারে চলে যাবে সেদিন টের পেয়ে যাবে কত ধানে কত চাল। একদম পাকা একটা ক্রিমিনাল মাল। এই 2019-এর লোকসভা নির্বাচনের পরে এই ক্রিমিনালটা, এই মহিলা পাচারকারী, আমাদের এই ওখানের, আপনি এটা জেনে রাখবেন, সন্দেশখালী, মিনাখা, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, এই সমস্ত জায়গার যত হিন্দু বাড়ির মেয়ে আছে, গরিব বাড়ি যারা, সেই গরিব বাড়ির মেয়েদেরকে বাইরে কাজ দেওয়ার নাম করে, দুবাই বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার নাম করে ও পাচার করে দেয়। আমি অনেক আগে এটা বলেছি। এই ক্রিমিনাল 2019 সালে, আগে সিপিএমের সম্পদ ছিল, গৌতম দেবের ল্যাঙ্গট ছিল, সিপিএমের নেতা গৌতম দেবের ল্যাঙ্গট ছিল এইটা। এবং এই সন্দেশখালীর ভাঙ্গিপাড়ায় এই ক্রিমিনাল 8ই জুন 2 জনকে খুন করে, অনেকে নিখোঁজ হয়ে যায়। আমি সেই নিউজটা করেছিলাম। তারপর থেকে ও আমার উপর আমার পেছনে লাগা শুরু করে। আমি বলেছিলাম এই 2 জনকে তো মার্ডার করেছে, বাকি যেগুলো নিখোঁজ হয়েছে ওগুলোকে মেরে ওইখানে খালে পুঁতে দিয়েছে। ওইখানে খালে ওর বডি পুঁতে জ্যান্ত মেরে পুঁতে দিয়েছে। একদম সিপিএমের কাছ থেকে শেখা। সিপিএম এই কাজটা করেছে গ্রামে গ্রামে। তখন সোশ্যাল মিডিয়া এত ছিল না, ফলে এই সিপিএমের এই কুকীর্তিগুলো লোকের কাছে ধরা পড়েনি। সিপিএম এই কাজটা করেছে। এই এখন সিপিএম দেখবেন এদের কচি নেতা, বুচি নেতা সব দেখবেন এখন তৃণমূলের যে ভাষায় কথা বলছে, একই ভাষা, সেম ল্যাঙ্গুয়েজ, একই দাড়ি কমা ফুল স্টপ সহ একই কথা বলে যাচ্ছে সিপিএমের নেতারাও। ঠিক মমতা ব্যানার্জি যা বলছে ওরাও তাই বলছে। বোঝা যাচ্ছে 2026-এ সিপিএম তৃণমূল সব এক নৌকায় উঠবে, এটা বোঝা গেছে। এটা পরিষ্কার। এটা নিয়ে আর কোনো দোদুল্যমানতা থাকার কথা নয় কারুর। এদের একটা কৌশল আছে, এরা এখানে সেটিং বলে দিল্লিতে গিয়ে ইন্ডি গঠবন্ধন করবে। এটা হচ্ছে একটা কৌশল। বাংলায় সেটিং করে বাংলার মানুষকে বোকা বানাবো, দিল্লিতে গিয়ে একসঙ্গে হাত পা ধরে ফেলবো। এই হচ্ছে সিপিএম, এই হচ্ছে তৃণমূল। 8ই জুন এই ক্রিমিনাল শাহজাহান, এর ভাইটাও রয়েছে, আমাকে প্রচুর হেকেল করেছে। সন্দেশখালী থানা, মিনাখা, তারপরে হচ্ছে বসিরহাট থানায়, বসিরহাট কোর্টে কি ভয়ঙ্কর হেকেল করেছে আমাকে এর এই ভাইটা, ক্রিমিনাল, যেটা নিজেকে ডাক্তার বলে, ওটা আর একটা ক্রিমিনাল, ওটা মেয়ে পাচারকারী একটা ক্রিমিনাল মাল। ওরা কি ভাষায় আমাকে গালাগাল করেছে, কিভাবে আক্রমণ করেছে, সে বিষয়ে আমি আগে বলেছি। এই ক্রিমিনালটা 8ই জুন 2 জনকে খুন করেছে। যারা নিখোঁজ হয়েছে তাদেরকে মেরে খালে পুঁতে দিয়েছিল। তারপরে সিআইডি তদন্ত শুরু হয়, সব ঢপের চপ। সিআইডি তদন্ত মানেই জানেন মমতা ব্যানার্জির তদন্ত। মমতা ব্যানার্জির দলের লোক, ভাইপোর লোক, এ আবার ভাইপোর লোক শাহজাহান। এই ভাইপোর লোককে জেলে পড়বে, এটা হতে পারে। আপনি দেখছেন জলজান্ত ওই আপনার কামদুনিতে জলজান্ত একটা মেয়েকে ধর্ষণ করে ঠ্যাং চিনে মেরে দিল, সিআইডি কোনো তথ্য প্রমাণ খুঁজে পায়নি। সেই সিআইডি নাকি শাহজাহানের বিরুদ্ধে শাস্তি দেবে, শাহজাহানের বিরুদ্ধে নাকি মামলা করবে, তাকে সাজা দেবে।
এটা কাঁঠালের আমসত্ত্ব, সিআইডি করবে কাজ। আমি বলছি না সিআইডি কাজ করতে পারে না, এই সিআইডিকে দলদাসে পরিণত করা হয়েছে। সিআইডি শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দিয়েছে। 5 বছর পর কলকাতা হাইকোর্টে যারা মৃত হয়েছে তাদের স্ত্রীদের একজন গিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছে, এবং কলকাতা হাইকোর্টে মামলা করে তারা বলেছেন যে এই সিবিআই তদন্ত চাই। জয় সেনগুপ্ত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, ব্যাস এতেই শাহজাহানের ফেটে আলুর দম। ওর আর ওর চামচা বেলচা আছে, ওই আছে, তাদের নামের লিস্টও আছে আমার কাছে, ফোন টোনও করেছিল, আমাকে খুব হুমকি দিয়েছিল। ওর ওই চামচা বেলচা যেগুলো সন্দেশখালিতে আছে, এখানে আছে, ওখানে আছে, সব কটাই জেহাদি মাল। এগুলো আমাকে খুব থ্রেট করেছিল ওই সন্দেশখালির ওই আন্দোলনটার সময়। এই জেহাদিগুলো এখন খোঁজ পাওয়া যাচ্ছে না, ফোন নাম্বার ওগুলো দেখলাম বন্ধ করে রেখেছে জেহাদিগুলো। এদের এই যে সিবিআই তদন্ত, যখন জয় সেনগুপ্ত সিবিআই তদন্তে মাননীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চে যখন জয় সেনগুপ্ত তদন্তের দাবি করেছেন, তদন্তের নির্দেশ দিয়েছেন, তখনই ওর ফেটে গেছে। এবং ফেটে যাওয়ার পর কি করেছে, সঙ্গে সঙ্গে লাভ দিয়ে পড়েছে। পিসি বলছে আরে বাপরে বাপ, ও চলে গেলে তোমার বিপদ হয়ে যাবে। কারণ পিসি হিসাব করে দেখছে, আইপ্যাক হিসাব দিচ্ছে, হিঙ্গলগঞ্জ, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হারোয়া, দেগঙ্গা, একদম বারাসত পর্যন্ত, এদিকের আপনি স্বরূপনগর, ওদিকে কিছুটা গাইঘাটা বলা যেতে পারে, মিনাখা, সন্দেশখালি, বাদুড়িয়া, এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো, এদিকে রাজারহাট গোপালপুর, রাজারহাট নিউ টাউন, বিধাননগর, দক্ষিণ 24 পরগনার ক্যানিং ভাঙড়, বাসন্তী, গোসাবা, এই যে প্রায় 18-19টা বিধানসভা, এই সব বিধানসভায় ক্রিমিনাল সাপ্লাই দিত বাংলাদেশি রোহিঙ্গা। ও তো রোহিঙ্গাদের নিয়ে এসেছিল 17 সালে, আমি তো সব তথ্য প্রমাণ করে দিয়েছিলাম। 17 সালে ও রোহিঙ্গা ক্যাম্পে গেছিল, 2017 সালে বার্মাতে গিয়ে রোহিঙ্গা ক্যাম্পে, ওখানে ওই রোহিঙ্গা সালভেশন আর্মি, আরসা, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, আরসার সাথে যোগাযোগ করে। ও তাদেরকে বাংলাদেশ থেকে তাদেরকে নিয়ে আসে এখানে, তা ওর যোদ্ধা হিসেবে। এই আরাকান সালভেশন আর্মির লোকজন এখানে আছে। যেদিনকে ইডির ওপর আক্রমণ হয়েছে, আরসার লোকজন করেছে, আমি তো সব বলে দিয়েছি। সাধারণ লোক, সাধারণ মুসলমানরা কেউ যায়নি। এই রোহিঙ্গা, ও ওখানে রোহিঙ্গা নিয়ে এসছে। ওই গ্রামের ওই অঞ্চলগুলোতে রোহিঙ্গা রয়েছে প্রায় 1010 রোহিঙ্গাকেও এনে বসিয়েছে ওখানে। 17 থেকে একদম 21, 22, 23 পর্যন্ত প্রায় 1010 রোহিঙ্গাকে নিয়ে এসছে। তার মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, আরসার লোকজন, যারা অস্ত্র চালাতে পারে, গুলি চালাতে পারে, ট্রেন্ড, যাদেরকে ওখান থেকে তাড়া করেছে, তাড়া করে ভাগিয়ে দিয়েছে বার্মা থেকে। ওইগুলো পরবর্তীকালে প্রথমে একটা দল এসছে, সেগুলোকে বাংলাদেশে থাকা খাওয়ার ব্যবস্থা সব করেছে। এই শাহজাহানের তো শুধু এদেশে সম্পত্তি আছে তা না, বাংলাদেশের মাংস কাটার আছে, বড় স্লটার হাউস আছে, ওর গরু কাটে সেখানেও, বিরাট বিরাট, ওর প্রায় 10,000 কোটি টাকা সম্পত্তি আছে বাংলাদেশে। ও তো এখানকার মালই না, তো বাংলাদেশের মাল, ও তো রোহিঙ্গাদের সাথে যোগ আছে। ও তো অ্যাকচুয়ালি একটা জঙ্গি, এই শাহজাহান। এই জঙ্গি যদি বের করে আনতে না পারে 2026-এর আগে, 18টা বিধানসভা মমতা ব্যানার্জির হয়ে কন্ট্রোল করতে, এই জঙ্গি কে করবে? কে করবে? কারণ এই যে সিবিআই তদন্ত হবে নির্দেশ দিয়েছে, যার বিরুদ্ধে চলে গেছিল কলকাতা হাইকোর্টে, ডিভিশন বেঞ্চে গেছিল, সোমবার দিন ডিভিশন বেঞ্চ একদম ভালো করে বাম্বু, আছলা বাম্বু একদম দারুণ করে দিয়ে দিয়েছে, তৈল মর্দন করে আছলা বাম্বু দিয়ে দিয়েছে। ওর ভাইগুলো কিন্তু প্রত্যেক কটা ক্রিমিনাল, ডাক্তার সেজে সব লোকের জমি দখল করা, ওখানে লোকের জমিতে নোনা জল ঢুকিয়ে দিত। এই পূর্ব মেদিনীপুরেও করে, একটা জায়গায় এরকম আছে, কিছু জঙ্গি তৃণমূলের নেতা আছে নরঘাট অঞ্চলে, লোকের জমি, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে চাষের জমিটাকে নষ্ট করে দেয়। এবার বলে তুই আমার জমিটা আমাকে দিয়ে দে, ওখানে আমি ভেড়ি চাষ করব। বলে ওই যে ওর কাছ থেকে জমিটা নেবে, তারপর বলে তুই কিছু টাকা নিয়ে নে, জমিটা আমার নামে লিখে দে, নাহলে তোর জমি আর ফেরত পাবি না।
এই কাজ করে বেড়াচ্ছে। এই কাজটাই একটা বিরাট ভাবে ওই গোটা অঞ্চলে, এ তো জেহাদি মাল, এদের তো টার্গেট জেহাদ করা। এর বিরাট অস্ত্র ভান্ডার আছে এর বাড়ির নিচে, ওর বাড়ির নিচে বিরাট অস্ত্র ভান্ডার আছে। ওই গোটা অঞ্চল একদম, আমি তো বলেছি ওই মাটিয়া পর্যন্ত, ওই গোটা এন্টায়ার অঞ্চল, বসিরহাট মাটিয়া, ওই সমস্ত অঞ্চল জুড়ে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, ওর এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ওখানেই সমস্ত অস্ত্র কারখানা, অস্ত্র বাইরে থেকে অস্ত্র পাচার করতো, নিয়ে আসতো। সেই অস্ত্র এখানে মজুত করে রাখা আছে, এখনো বিপুল অস্ত্র আছে একদম বারাসাত পর্যন্ত। আমি বারে বারে বলেছি, এটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা শুধু থাকলে হবে না, কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। এটা দেশের বিপদ। আপনি দেখবেন ওই অঞ্চল ধরে একদম বনগাঁ পর্যন্ত, বসিরহাট পর্যন্ত, টাকির এইদিকে রাস্তায় দেখবেন মাঠের মাঝখানে, মাঠের ঠিক মাঝখানে, রাস্তার পাশে নয়, মাঠের মাঝখানে জমিতে একটা করে ধর্মীয়, নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। ওই ধর্মীয় প্রতিষ্ঠানের নিচে আন্ডারগ্রাউন্ডে কি হচ্ছে কেন্দ্রীয় সরকার একটু খোঁজ নিক, কেন্দ্রীয় সরকার খোঁজ নিক। মাঠের মাঝখানে সব দেখতে পাবেন, রাস্তার পাশে নয়, মাঠের মাঝখানে। ওখানে কোথায় কারা অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। এ রাজ্যের ভয়ঙ্কর অবস্থা করে দিয়েছে মমতা ব্যানার্জি। আর একটা টার্ম থাকলে এই রাজ্য, এখন তো দেখছেন ঢাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার করে বৃহত্তর বাংলাদেশে এই পশ্চিমবাংলার ছবি দেখানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার করে দেখানো হচ্ছে। আমি আজকেও বলেছি, তুরস্কের একটা ইসলামিক সংগঠন, তুরস্ক ফান্ড করে, বাংলাদেশে একটা ইসলামিক সংগঠন সেমিনার করেছে, সেখানে বৃহত্তর বাংলাদেশে পশ্চিমবাংলা ভারতের একটা বড় অংশকে দেখানো হচ্ছে। 2026-এ মমতা ব্যানার্জি জিতলে এই রাজ্য বৃহত্তর বাংলাদেশে পরিণত হবে, আপনি লিখে রেখে দিন। আর শাহজাহান হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, শেখ শাহজাহান হবে এই রাজ্যের, এই দেশের প্রধান, এই রাজ্যের এখানকার একটা মন্ত্রী হবে, মুখ্যমন্ত্রীর মতো হবে। তখন তো এটা অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশে। এই রাজ্যের এই অবস্থা পরিণতির দিকে এগোচ্ছে। রাজ্যের মানুষ যদি এখনো সতর্ক না হয় তাহলে বড় বিপদ আছে। এইখানেই মমতা ব্যানার্জির চিন্তার, কপালে চিন্তার ভাঁজ। বাদুড়িয়ায় কি হবে, 50-50 আছে, এখানে জেতা সিট। হাবড়ায় কি হবে, অশোকনগরে সেনায় নারায়ণ গোস্বামী আছে, বুঝে নেবে এনজি, সে আর এক জিনিস। আরেক জিনিস এনজি, নারায়ণ গোস্বামী আরেক জিনিস। মিনাখা, সন্দেশখালী, ওদিকে বনগাঁতে কিছু কিছু সাপ্লাই দেয়, ওর ক্রিমিনাল সাপ্লাই দেয়। এদিকের বারাসাত, ভাটপাড়া পর্যন্ত সাপ্লাই দিয়েছে, বারাকপুর পর্যন্ত লোক সাপ্লাই দিয়েছে। এদিকের বারাসাত, দেগঙ্গা, হাড়োয়া, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হিঙ্গলগঞ্জ, এই একদম রাজারহাট, নিউ টাউন, এই দিক অঞ্চলগুলো, বিধাননগর, কিছু কিছু জায়গা পানিহাটিতে দেয়, রাজারহাট, গোপালপুরে, সব বিধানসভায় এইসব শাহজাহানের লোক যায়। আর এদিকে দক্ষিণ 24 পরগনার ভাঙড়, ক্যানিং, বাসন্তী, গোসাবা পর্যন্ত লোক পাঠিয়ে দেয়। বিরাট বাহিনী আছে এর, সমস্ত জঙ্গি বাহিনী। এই জঙ্গি বাহিনীদেরকে ও নিয়ে এসছে, এগুলো সব রোহিঙ্গা। এই রোহিঙ্গাদেরকে নিয়ে এসে তারা ট্রেনিং প্রাপ্ত রোহিঙ্গা, এদের হাতে বিপুল অস্ত্র আছে, এদেরকে নির্বাচন করতে পাঠায়। এই যে 18-19টা বিধানসভা জেতায় শাহজাহান, ভোট করায় শাহজাহান, সিপিএমের জামানাতেও এ ভোট করাতো। 2011-তে বলে দেওয়া হয়েছিল বেরোলেই এনকাউন্টার করে দেবে, ভয়ে বেরায়নি। এবার 2026-এও তাই করে দেওয়া উচিত। এর যে কটা লোক আছে দেখলে এনকাউন্টার করে দাও। এই ক্রিমিনাল ভোট লুট করতে আসবে যারা, তাদেরকে দেখলে এনকাউন্টার করে দাও। অমিত শাহ বলেছে না যে বাংলাদেশি এপারে ঢুকলে এনকাউন্টার করে দেবো, হয় ঠেলে ফেলে দিয়ে আসবো, নাহলে এনকাউন্টার করে দেবো। এই আওয়াজটাই পশ্চিমবঙ্গে দিতে হবে 2026-এর বিধানসভা নির্বাচনের সময়। ভোট লুট করতে আসলে এনকাউন্টার, কেন্দ্রীয় বাহিনী এনকাউন্টার করে দেবে। আপনি করতে থাকুন, আর বেশি দফায় ভোট করলে হবে না। এবার যত বেশি দফায় ভোট করবেন তত এদের সুবিধে। 2 দফায় ভোট করে ফেলুন বা 1 দফায় ভোট করুন পশ্চিমবাংলায়, কেউ কোনো জায়গায় যাতে যেতে না পারে। এদের দফা বাড়লে এদের লাভ হয়, এদের দফা বাড়ানো যাবে না। ওই কেন্দ্রীয় বাহিনী দফা বাড়িয়ে কেন্দ্রীয় বাহিনী কিছুই করে না। কেন্দ্রীয় বাহিনী সব গপ্প আছে, আমরা সব দেখেছি। ওসব কেন্দ্রীয় বাহিনী কি করবে সেসব জানা আছে।
সব গপ্প জানা আছে আমাদের। কেন্দ্রীয় বাহিনী কিছু করতে পারবে না, ওসব বাদ দিন। যা করতে হবে নিজেদেরকে করতে হবে, নিজেদের লড়াই নিজেদেরকে লড়ে নিতে হবে। শুধু কেন্দ্রীয় বাহিনীকে এই অর্ডারটা অমিত শাহ দিয়ে রাখুক, যদি দেখে এখানে কেউ ভোট লুট করতে এসছে তাকে যেন এনকাউন্টার করে দেয়। আপনি উত্তর থেকে দক্ষিণ 5-6টা জায়গায় একদম নির্দিষ্ট করা কতগুলো অঞ্চলে করতে হবে আপনাকে, ওই নির্দিষ্ট অঞ্চল এলাকাগুলোতে 5টা-6টা করে এনকাউন্টার করে দিন। যারা ভোট লুট করতে আসবে, ভোটের দিন অস্ত্র নিয়ে বেরোবে, একদম এনকাউন্টার করে দিন, অস্ত্র সমেত ভিডিও তুলে সব জায়গায় দেখিয়ে দিন, ব্যাস গল্প হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। গোটা দশেকের এনকাউন্টার হয়ে যাক, পশ্চিমবাংলা দেখবেন শান্তিতে পিসফুলি। আর 2 দফায় ভোট করবেন, 2 দফায় ভোট, বেশি দফায় ভোট করলে হবে না। 1 দফা, ম্যাক্সিমাম 2 দফা, তার বেশি ভোট করা যাবে না। 1 দফায় উত্তরবঙ্গ, 1 দফায় দক্ষিণবঙ্গ, ম্যাক্সিমাম তাই, তার বেশি করার দরকার নেই। কারণ উত্তরবঙ্গরা খুব বেশি ঘেঁষবে না, উত্তরবঙ্গে ঘেঁষলে খবর আছে, ওদিকে বেশি কেউ ঘেঁষতে যাবে না। যা করবে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ আছে, আর উত্তরবঙ্গে মালদা পড়ে, ওই জায়গায় যে যার মতো করে ভোটটা করে নিতে হবে। তাই মমতা ব্যানার্জির আতঙ্ক, এমনিতেই মমতা ব্যানার্জির এবারে অবস্থা খুব খারাপ। এসআইআর হচ্ছে, এই যদি শাহজাহান বাইরে থাকতো, এসআইআর করতে দিত ওই অঞ্চলে, এতক্ষণে গোলমাল পাকিয়ে দিত। এই যে আইপ্যাক ঢুকে গেছে, আজকে আমি বিকেলেই লাইভ করে বলছিলাম, আপনারা দেখেছেন, যারা দেখেননি দেখে নেবেন বিকেলের লাইভটা। আইপ্যাক ঢুকে গেছে। কি আমার পাড়া আমার সমাধান নামে দিদি একটা কি প্রোগ্রাম চালু করেছে মমতা ব্যানার্জি, সরকারি প্রোগ্রাম। সেই সরকারি প্রোগ্রামটা কোথায় হবে? বুথ ভিত্তিক হবে, সেখানে ঢুকে গেছে আইপ্যাক। এই আইপ্যাক হচ্ছে আমাদের রাজ্যের যত নষ্টের গোড়া। এই আইপ্যাকটা, এটা একটা ভয়ঙ্কর একটা সংগঠন তৈরি হয়েছে, একদম দেশ বিরোধী, দেশদ্রোহী একটা শক্তি, দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী একটা শক্তি। একে গণতান্ত্রিকভাবে মোকাবিলা করা দরকার। এই ধরনের একটা কোম্পানি গণতন্ত্রকে হত্যা করার জন্য বসে বসে প্ল্যান করছে। কেউ নির্বাচনী যদি ভোট কুশলী হতো, সে স্লোগান তৈরি করবে, সে নির্বাচনী প্ল্যান করবে, ভোট কি করে করা, ভোটের সময় কি করে কোন কোন কথা বললে মানুষ শুনবে, মানুষের কাছে ক্যাচি স্লোগান দেবে, নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসবে। তা না করে কি করে ভোট লুট করবে তার প্ল্যান দিচ্ছে আইপ্যাক। অসাংবিধানিক কার্যকলাপ করে। এখানে দেখবেন সরকারি কাজ চলছে, তার মধ্যে ঢুকে গেছে আইপ্যাক। আইপ্যাকের কি কাজ ওখানে ঢুকে? এসব কাজের মধ্যে ঢুকছে কেন? প্রত্যেক দিনকার সরকারি কাজের মধ্যে আইপ্যাক। আইপ্যাক শুধু এই কাজ করছে তাই নয়, তৃণমূল কংগ্রেসের কে কোন অঞ্চলে টিকিট পাবে, কে কোথায় ব্লক সভাপতি হবে, কে ছাত্র পরিষদের দায়িত্ব পাবে, কে তৃণমূল ছাত্র পরিষদের যুবর দায়িত্ব পাবে, সেইগুলো এই টাকার বিনিময়ে আইপ্যাকের লোকেরা করে। প্যাক বলে, ওই মদন মিত্র প্যাক বলেছিল, আমি আইপ্যাক বলছি। ওরা টাকা পয়সা নিয়ে এসব করে, সে ওদের দলের ব্যাপার, মাল ঝাড়াঝাড়ির কারবার আছে, গরু চোর কয়লা চোর সব আছে, যে যার টাকা দেয়, যে যার পরে করুক, যা পারে করুক। কিন্তু এই শক্তিটা এবার আপনার দেশের সংবিধানকে সাংবিধানিক জায়গায় ক্রাইসিস তৈরি করছে আইপ্যাক। আপনি ভাবুন, সরকারি প্রকল্পে আইপ্যাক কি করছে? আজকে ধরেছে ওখানকার গ্রামের লোকেরা, হুগলির বিজেপির নেতৃত্ব, আমি স্যালুট জানাই তাদেরকে। তারা প্রতিবাদ করেছে, পালিয়েছে, পালাতে বাধ্য হয়েছে, জাস্ট গিয়ে এক জায়গায় জড়ো হয়েছে, তারপর শুনলাম ঘন্টাখানেকের মধ্যে পালিয়ে গেছে। এইরকম ভাবে প্রতিবাদ করতে হবে, ঘিরতে হবে এদেরকে, সাহস করে ঘিরতে হবে, কি করে করুক, মারলে মারুক। রাজ্যের এদেরকে আর অ্যালাউ করা যাবে না। এই রাজ্যটাকে ভয়ঙ্কর সর্বনাশ করে দিয়েছে। তাই তো মমতা ব্যানার্জির আজকে আতঙ্কে, এই যে সিবিআই এই যে তদন্তের নির্দেশ দিয়েছে মাননীয় বিচারপতি জয়সন গুপ্ত, সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির কি টেনশন চৌড়ে গেছে। শাহজাহানকে বলছি, তুই তাড়াতাড়ি যা, চ্যালেঞ্জ কর, ডিভিশন বেঞ্চে যা। ডিভিশন বেঞ্চে গেছে বিচারপতি দেবাংশু বর্ষাকার, প্রসেনজিৎ বিশ্বাস দূর করে তাড়িয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়টা অপেক্ষা করছিল, সোমবার দিন বলেছে এইসবের কোনো গ্রহণযোগ্যতা নেই, চলে যান এখান থেকে, সব আবেদনই গ্রহণ করা হবে না। যত রাজ্যের যত ক্রিমিনাল, একটা মেয়ে পাচারকারী, একটা ক্রিমিনাল, একটা রোহিঙ্গা, সে এই রাজ্যে সে এসছে বিচার চাইতে। এগুলোকে তো বিচার, এগুলো তো এনকাউন্টার করে দেওয়া উচিত এই শাহজাহানের মতো মালকে। এই পার্ক সার্কাস আপনি ভাবুন, 100 কোটি টাকার একটা প্রজেক্ট করছে, টাকাটা কোত্থেকে পেল? এই টাকাটা কোত্থেকে পেল? ওকে টাকাটা দিল কে? এই সমস্ত ক্রিমিনালের বিরুদ্ধে বড় অ্যাকশন নেওয়া উচিত। যোগী আদিত্যনাথের মতো করা উচিত এদেরকে। যোগী আদিত্যনাথ এসবকে ছেড়ে রাখে না। সে জানে আমাদের দেশের আইনের ফাঁক গলে বিচার ব্যবস্থায় কতগুলো মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে, এই অধিকারের অপব্যবহার করে এই ক্রিমিনালগুলো সেখান থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করবে।
এদেরকে রাখা যাবে না, সাফ করে দিয়েছে। ইউপি এখন দেখবেন ভদ্রলোকের জায়গা হয়ে গেছে, দেখবেন ওই ইন্ডি গঠবন্ধনের সব হাওয়া পড়ে গেছে, কারণ ওদের ভরসাতেই তো লাফাতো। এই যে শাহজাহান এখানে যে 18-20টা সিট জিতে কন্ট্রোল করে, ওরকম ইউপিতেই তো এরকম সব ক্রিমিনাল পোষা ছিল, এ সবই এরকম শাহজাহানের ভাইরা ভাই। এগুলো ইউপিতে যে কটা ক্রিমিনাল মাটিতে গড়াগড়ি খেয়েছে যোগী আদিত্যনাথ আসার পর, সব কটাই শাহজাহানের ভাইরা ভাই। এ এক এক নামে, এখানে শাহজাহান তো ওখানে আকবর, এখানে শাহজাহান তো ওখানে জাহাঙ্গীর, এই সব নামে ওরা এই সব ক্রিমিনালগিরি করে বেড়াতো। এই গোটা ঘটনাটা গোটাটাকেই যোগী আদিত্যনাথ সাফ করে দিয়েছে। আমাদের রাজ্যেও এই শাহজাহানদেরকে সাফ করতে হবে গণতান্ত্রিকভাবে, আইন মেনেই এদেরকে সাফ করতে হবে। মমতা ব্যানার্জি তাই চোখে জল পড়ছে টপ টপ করে মমতা ব্যানার্জির। এই যে শাহজাহান, তাকে ডিভিশন বেঞ্চ আবেদনই গ্রহণ করেনি, বলেছে সিবিআই তদন্ত নাকি করা যাবে না। উনি কোন লাঠের মাঠ হরিদাস পাল, একটা চোট্টা চিটিংবাজ ছিল সিপিএম এর জামানায়, একটা চোট্টা চিটিংবাজ ছিল, একটা ক্রিমিনাল মাল, তার নাকি সিবিআই তদন্ত হবে, সিআইডি তদন্ত করে ওকে চার্জশিটই দেয়নি ওর নামে। কেন দেয়নি সকলেই জানে। সেই চোট্টা চিটিংবাজ একটা মহিলা মেয়ে পাচারকারী, একটা ড্রাগ পাচারকারী, একটা ক্রিমিনাল, একটা রোহিঙ্গা মাল, সে নাকি তাকে নাকি তার বিরুদ্ধে নাকি সিবিআই তদন্ত করা যাবে না। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আবেদনই নেয়নি, ডিভিশন বেঞ্চ আবেদনই নেয়নি। মমতা ব্যানার্জি এখন তো মাথায় হাত পড়ে গেছে, মমতা ব্যানার্জি বুঝে গেছে যে এরপর সুপ্রিম কোর্টে গেলেও লাভ হবে না, সিবিআই তদন্ত এবার শুরু হয়ে যাবে। ওর প্যান্ট জামা খুলে ওকে ওই শাহজাহান আর ওর যে ভাইগুলো আছে সব কটা ক্রিমিনাল, আর ওর যেগুলো আছে, যেগুলো এক সময় খুব ফোন টোন করতো, সেগুলো এখন ফোন টোন বন্ধ করে পালিয়েছে, ওগুলো সব এখানে ঘাপটি মেরে পড়ে আছে, সব কটা করে ঘাপটি মেরে পড়ে আছে। এদের বিরুদ্ধে কড়া অ্যাকশন, এগুলো সব ঘাপটি মেরে পড়ে আছে। 26-এ মমতা ব্যানার্জি জিতবে, তারপরে আমরা আবার মাসল ফুলিয়ে বেরাবো, এই হচ্ছে ওর টার্গেট। তাই রাজ্যের মানুষকে আমি বলবো, আজকে ঢাকুরিয়াতে দেখলেন, গতকাল রাতে ঢাকুরিয়াতে আল্লাহু আকবার জোর করে মেয়েদের বলাচ্ছে, আমি সেটা আজকে সকালে নিউজ করেছি, দেখবেন আপনারা, জোর করে আল্লাহু আকবার করাচ্ছে ঢাকুরিয়াতে। তারপরে তাকিয়ে দেখুন রাজ্যে রাজ্যে কি অবস্থা তৈরি হয়ে রয়েছে। আইপ্যাক ঢুকে পড়েছে, এরপর শাহজাহান, এরাই হচ্ছে মেন আমাদের রাজ্যের ভয়াবহ অবস্থা তৈরির জন্য দায়ী আইপ্যাক। আইপ্যাককে কিন্তু এই রাজ্যের মানুষকে মনে রাখতে হবে, এই একটা সংস্থা, এই সংস্থাকে চিহ্নিত করে রাখুন। রাজ্যের আজকের যে ভয়ঙ্কর খারাপ অবস্থা, তার জন্য এই সংস্থাটা দায়ী। আমাদের রাজ্যকে বিপদে ফেলছে এই সংস্থাটাই আইপ্যাক। এই আইপ্যাকের লোকজন আমাদের রাজ্যকে ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তাই শাহজাহানের কথা যখন সিবিআই তদন্ত শুরু হবে, এর বিরুদ্ধে তদন্তের কাজ এবার শুরু হয়ে যাবে, সকলের দাবি ওটাকে টেনে নিয়ে তিহার জেলে যান, ওটাকে রাখুন, ওটাকে ওইখানে। এ রাজ্যের যত কিছু অপকর্ম এই শাহজাহানরা করেছে, এই সন্দেশখালী থেকে শুরু করে এই সমস্ত এলাকায়, শুভেন্দু অধিকারীকে থ্রেট দিয়েছিল, শুভেন্দু অধিকারী এখানে পা দিক বুঝে নেবো, আর একটা দিচ্ছে, আর একটা রোহিঙ্গা জঙ্গি আর একটা আওয়াজ মারছে আরামবাগে, সে ওই একই কথা বলছে, ওই একই রোহিঙ্গা বলছে এখানে শুভেন্দুকে ঢুকতে দেবো না। ওই রোহিঙ্গা শাহজাহানও বলেছিল রোহিঙ্গা ওই সন্দেশখালীতে ঢুকতে দেবো না, এই রোহিঙ্গাটারও একই হাল হবে। রাজ্যের এই যে অপরাধীগুলো ঘুরে বেড়াচ্ছে, আপনারা যদি রাজ্যের মানুষ, এই রাজ্যে জঙ্গিদের, এদের রমরমা তৈরি হবে যদি 26-এ রাজ্যের মানুষ ভুল করে, এই জঙ্গিদের রমরমা হবে গোটা রাজ্যে, মাসল ফুলিয়ে ঘুরে বেড়াবে, এরা যা ইচ্ছে তাই করবে। ফেডারেল স্ট্রাকচারের এইটা সুযোগ নিয়ে এরা যা ইচ্ছে করবে। নরেন্দ্র মোদীর সরকার তখন অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবে রাজ্যের মানুষ যদি আবার বড় ভুল করে, আর এই পশ্চিমবাংলা বৃহত্তর বাংলাদেশের সঙ্গে যুক্ত হবে। তাই রাজ্যের মানুষকে বলবো, সিপিএম এর ভাওতাবাজিতে পা দেবেন না। ও একই গল্প বলছে, বাঙালি বাঙালি, ও বাঙালি বাঙালি করছে। বাংলাদেশি আর বাঙালি তফাৎ নাকি বোঝে না। বাঙালি মানে রবীন্দ্রনাথের বাঙালির কথা বলছে সিপিএম, যে রবীন্দ্রনাথের মূর্তি বাংলাদেশে ভেঙে দিয়েছে, সিপিএম কে তখন দেখা যায় না কোনো আওয়াজ করতে, সেই রবীন্দ্রনাথ বলছে, বাঙাল সিপিএম বলছে,
রবীন্দ্রনাথ বলছে নোবেল পেয়েছে বাংলা বাঙালি, সব মমতা আর সিপিএম মিলেমিশে সব এক রসে রসে এখন সব একদম রসময় হয়ে গেছে সিপিএম আর মমতা। এরা দিদিভাই মোদিভাই সেটিং বলে, এদের তো জামানত গেছেই, এরা তো গেছেই। ওই 4-5% যেটুকু পড়ে আছে এটুকুও, যেটুকু বাঙালি ভোট আছে ওদেরকে ত্যাগ করুন যদি বাংলাকে বাঁচাতে চান। সিপিএম এর গাড্ডায় পা দেবেন না। ও কিন্তু আরেক জিনিস, ও মুসলমান তোষণে 1 নম্বর। ওদের রাজ্য, ওদের এই রাজ্যের যে প্রধান, দলের প্রধান, সে কিন্তু বাঙালি না। সিপিএম এর এই রাজ্যের দলের যে প্রধান সে বাঙালি না। বাংলায় কথা বললেই বাঙালি হয়ে যায় না। মোহাম্মদ সেলিম বাঙালি না, এটা মনে রাখবেন। ফিরাদ হাকিম বাঙালি না। এ রাজ্যে বহু মুসলমান আছে যারা বাঙালি না, উর্দুতে কথা বলে, তারা বাঙালি বাঙালি করে লাফাচ্ছে। সব কটা উর্দু। আপনি দিনাজপুরে কটা মুসলমান বাংলায় কথা বলতে পারে জিজ্ঞেস করুন তো, কোন এমএলএ বাংলায় বলতে পারে? আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম। ওদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের কটা তৃণমূলের মুসলমান এমএলএ বাংলায় কথা বলতে পারে? আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম। বলতে বলবেন, বাংলায় কথা বলতে শুনবেন, ওদের বাংলাটা শুনলেই বুঝে যাবেন ওরা কি বাঙালি। ওদের মালদা মুর্শিদাবাদের কটা এমএলএ বা ঠিক করে বাংলা বলতে পারে? চ্যালেঞ্জ দিয়ে দিলাম। বাংলাকে ঘৃণা করে ওরা, বাংলাকে ঘৃণা করে। তাই রাজ্যের মানুষকে আমি বলবো আপনারা সাবধান হয়ে যান, এটাই শেষ সুযোগ। আমরা যদি সতর্ক না হই, আমরা যদি সজাগ না হই, তাহলে শুধু কেন্দ্রীয় সরকার সব করে দেবে আর আপনি ঘরে ঘাপটি মেরে বসে থাকবেন। আপনি কিছুই করবেন না, আপনি কোনো প্রতিবাদ করবেন না। আপনি খালি বলবেন দিদি ভাই মোদি ভাইয়ের সেটিং চলছে, এইসব গপ্প আপনি বলবেন বসে চায়ের দোকানে বাজার গরম করে, আর গিয়ে সিপিএমকে ভোটটা মেরে দিয়ে চলে আসবেন সেটিংয়ের গল্প বলে। আপনার কোনো দায়িত্ব থাকবে না, ওইসব করলে হবে না। এই মধ্যবিত্ত ধান্দাবাজ বাঙালিকে আগে বলছি, মধ্যবিত্ত ধান্দাবাজ শহুরে বাঙালি, সবচেয়ে বেশি ধান্দাবাজ বাঙালি মধ্যবিত্ত বাঙালি শহুরে, খালি ধান্দা খোঁজে। কোন দিকে পাল্লা ভারী সেদিকে জিন্দাবাদ করব, পাল্লা ভারী জিন্দাবাদ। এটা হচ্ছে মধ্যবিত্ত শহুরে বাঙালির একটা ধান্দা। তাই ওই সমস্ত গাড্ডায় পড়বেন না। যে ভুল লোকসভাতে করেছেন আর করবেন না। এমএস সাদিকে মুসলমানকে ভোট দিয়েছে হিন্দুরা, সিপিএম এর ক্যান্ডিডেটকে দিয়ে মহামিত্রকে জিতিয়েছে, ওইটা আর করবেন না দয়া করে। হিন্দু বাঙালি, শহুরে হিন্দু মধ্যবিত্ত বাঙালিকে বলছি, ভুল করবেন না। উত্তরবঙ্গ সাফ করে দিয়েছে তৃণমূলকে, দক্ষিণবঙ্গ বাকি। রাজ্যের প্রত্যেকে ঐক্যবদ্ধ হন, প্রত্যেকে ঐক্যবদ্ধ হন। আমাদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। তাই মমতা ব্যানার্জির চোখের জল, মমতা ব্যানার্জি আতঙ্কিত। শেষ পর্যন্ত কি করবে? এই 18-20টা সিট কাকে দেবে, কোন ক্রিমিনালকে দেবে, সেটা খুঁজছে মমতা ব্যানার্জি। আবার একটা শাহজাহান বানানো যায় কিনা, আবার একটা কাউকে এরকম তৈরি করা যায় কিনা। এইসব সিপিএম এর প্রোডাক্টদের তৈরি করেছে, এখন আর কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। এখন আর কাউকে করা যায় কিনা সেদিকে নজর রাখছে মমতা ব্যানার্জি। আমাদেরও নজর থাকছে, আমাদের কড়া নজর থাকছে সব দিকে। আর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। আর আমরা গোটা রাজ্যের সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা আগেই বলছি, আমরা এই পিভিসি কার্ডে গীতা নিয়ে এসেছি। আপনারা এই পিভিসি কার্ডে গীতা সংগ্রহ করুন। এর মূল্য 120 টাকা। এই যে স্ক্যানার দেখতে পাচ্ছেন, স্ক্যানারে স্ক্যান করলেই আপনি মোবাইলে শুনতে পারবেন। 25টা এপিসোডে গীতাটাকে ভাগ করা আছে, সম্পূর্ণ গীতাকে। জগদ্ধাত্রী মহারাজ ইসকনের ভাইস প্রেসিডেন্ট, তিনি এটা বাংলায় ব্যাখ্যা করেছেন। আপনারা একটা বাসে ট্রামে যখন থাকবেন তখনই এটা স্ক্যান করে চালিয়ে দিন, নিজেরাও শুনুন, অন্যদেরকেও শোনান। এটা নিজেরা কাছে রাখুন, অন্যদেরকে উপহার দিন। মূল্য মাত্র 120 টাকা। এটা আপনারা সংগ্রহ করুন, প্রত্যেককে বলবো এটা আপনারা সংগ্রহ করুন। আর এই গীতা নিয়ে আমরা 31শে আগস্ট একটা সেমিনার করছি শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল হলে। 31শে আগস্ট দুপুর 1টা থেকে 4টে যারা এই সেমিনারে আসতে চান এই কার্ডটি তাদের সংগ্রহ করতে হবে। এই কার্ডটা সংগ্রহ করুন যারা সেমিনারে আসতে চান। আমাদের কার্ড শেষ হয়ে আসছে। আপনারা যারা কার্ডটা পেতে চান তারা 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম ঠিকানা দিয়ে কার্ড বুকিং করে রাখতে পারেন। ওই দিন এসে কার্ডটা আপনাকে সংগ্রহ করতে হবে, আপনার নাম বললেই কার্ড দিয়ে দেবে। এই কার্ড আপনার কাছে থাকলে তবেই সেমিনার হলে আপনি প্রবেশ করতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। আমরা এই কার্ডটা নিয়ে আমরা সকলকে বলবো যারা আসতে চান সেমিনারে তারা এই কার্ডটা সংগ্রহ করে নিন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন,
সঙ্গে থাকুন ইভিএম নিউজের। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।